সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি গ্লোবাল টেলিভিশনের নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন গ্লোবাল হেলথ স্পন্সার্ড বাই গ্লোব ফার্মাসিউটিক্যালস লিমিটেডের আজকের পর্বে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জোকরেভ। দর্শক, ফুসফুস মানবদেহের অত্যন্ত সংবেদনশীল একটি অঙ্গ, যার মাধ্যমে আমরা শ্বাস নিয়ে থাকি। তবে ফুসফুসে নানা ধরনের ব্যাধি বাসা বাঁধার শঙ্কা রয়েছে এবং প্রতিনিয়ত আমরা হরহামেশাই লক্ষ্য করছি অসংখ্য ব্যক্তি ফুসফুসের নানা ধরনের জটিলতা নিয়েও ভুগছে। তবে জটিলতা রোধে আমাদের কতটুকু সতর্ক থাকা প্রয়োজন এবং আমরা কি করে বুঝবো যে ফুসফুসে আসলে কি ধরনের ব্যাধি হয়েছে এবং কোন ব্যাধিগুলোর সাথে কোন ব্যাধিগুলোর পার্থক্য করতে পারি, আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। এবং বিস্তারিত আলোচনায় আমরা যে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি একজন বিশেষজ্ঞ চিকিৎসককে। উপস্থিত আছেন ডাক্তার মোহাম্মদ সিরাজুল ইসলাম, যিনি সহকারী অধ্যাপক রেসপিরেটরি মেডিসিন বিভাগ। দর্শক, ফুসফুসের নানা ধরনের জটিলতা এবং এর প্রতিকার সম্পর্কিত যে কোনো পরামর্শের জন্য চাইলেই ফোন দিতে পারেন স্ক্রলে দেখানো নাম্বারে। আমরা চেষ্টা করব বিশেষজ্ঞ চিকিৎসকের দ্বারা আপনার সকল সমস্যার সমাধান দেবার। চলে আসবো আমাদের আমন্ত্রিত অতিথির কাছে। স্যার, স্বাগত আমাদের আজকের আয়োজনে। জি, ধন্যবাদ। স্যার, ফুসফুসে একজন ব্যক্তি কি কি ধরনের জটিলতা হবার শঙ্কায় রয়েছে শুরুতে জানবো আপনার কাছে। জি, আপনি আগে যেমন বলেছেন, ফুসফুস আমাদের মানবদেহের জন্য একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। আমরা জানি মানুষের দেহে দুটি ফুসফুস আছে, ডান এবং বাম। ফুসফুসের প্রধান কাজ হচ্ছে শরীরের অক্সিজেন নেওয়া এবং কার্বন ডাই অক্সাইড অর্থাৎ দূষিত রক্ত বাতাসটাকে বের করে দেওয়া। তাই ফুসফুস যেহেতু একটু শরীরের ভাইটাল অর্গান, এর বিভিন্ন ধরনের অসুখ হতে পারে। প্রথমে আমরা ধরি আরটিআই, রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, অর্থাৎ শ্বাসতন্ত্রের সংক্রমণ। এরপরেই আসে বহুল আলোচিত, যেটা বাংলায় যেটা হানি বলে, এর আছে সিওপিডি, আইএলডি, ব্রঙ্কিয়াকটিসিস, পোস্ট টিবি ফাইব্রোসিস, পোস্ট টিবি ব্রঙ্কিয়াকটিসিস এবং টিউবারকুলোসিস, যেটা বাংলাদেশের সবচেয়ে বেশি হয়ে থাকে পৃথিবীর মধ্যে। পৃথিবীতে যে 10টি হাই বার্ডেন কান্ট্রি আছে তার মধ্যে বাংলাদেশও আছে। এছাড়াও ফুসফুসে পানি হতে পারে এবং সবচেয়ে ঘাতক যেটি ব্যাধি আমরা ক্যান্সার বলে থাকি, সেটাও ফুসফুসে হয়ে থাকে, সেটা লাং ক্যান্সার নামেই পরিচিত। স্যার, এই যে আবহাওয়া পরিবর্তন হচ্ছে, আমরা দেখি আবহাওয়া পরিবর্তনের এই সময়টিতে ফুসফুসের জটিলতাগুলোর সংক্রমণ একটু বেড়ে যায়। যেমন স্যার, কেউ যদি দীর্ঘমেয়াদী অ্যাজমা জটিলতায় ভোগে বা যে সমস্ত মানুষের আসলে অ্যাজমা প্রবণতা রয়েছে, আমাদের দেশের বিভিন্ন অঞ্চলগুলোতে অলরেডি কিন্তু শীতের প্রকোপ বেড়ে গিয়েছে। তো তাদের ক্ষেত্রে আমরা দেখি যে এই মুহূর্তে অ্যাজমা অ্যাটাকগুলো অনেক বেশি বেড়ে যাচ্ছে। একটু জানতে চাই আসলে অ্যাজমা মানে কি হাঁপানি এবং শ্বাসকষ্ট কোনটা, জানবো একজন দর্শক অপেক্ষায় কে আছেন। দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ হোসেন। দর্শক, আমরা শুনছি আপনাকে। সমস্যাটা বলুন। ম্যাম, আমার প্রশ্ন হচ্ছে, আমার হচ্ছে ইনফেকশন হয়েছে। হ্যাঁ, এখন সেটা কি 7 দিন দেওয়ার জন্য চলছে, এখন কি যদি সমস্যা তৈরি হয় এটা কি আরো কি বাড়ানো যাবে? দর্শক, আরেকটু কি স্পষ্ট করে আরেকবার বলা যায় কষ্ট করে? আমরা আসলে বুঝতে একটু সমস্যা হচ্ছে, হয়তো নেটওয়ার্ক প্রবলেম। আচ্ছা, মানে ফুসফুসে সংক্রমণ হচ্ছে, কি যে ইনফেকশন হচ্ছে। আচ্ছা, তখন যে বক্ষবিদ্যা হাসপাতাল থেকে 1 গ্রাম দিয়েছিল 7 দিন দেওয়ার জন্য। এখন অসুস্থ পরিবর্তন না হলে কি 3-4 বাড়ানো যাবে? কি ওষুধ খাচ্ছেন আপনি? আপনি একটু জানাবেন। আপনার ফুসফুসে সংক্রমণ হয়েছে বলছেন এবং এনজিওগ্রাম করার পরামর্শ দিয়েছে, তো এখন কি ওষুধ খাচ্ছেন? মন্টেলকাস্ট, আর হচ্ছে ডক্সিসাইক্লিন, আর হচ্ছে আর ওই প্রেসার ওষুধ, আর হচ্ছে গ্যাস্ট্রিক, জি জি আর ইনজেকশন। জি, আমি বুঝতে পেরেছি আপনি কিছু ওষুধ খাচ্ছেন, মন্টিন খাচ্ছেন, ডক্সিসাইক্লিন খাচ্ছেন। তো এই মুহূর্তে আসলে আপনার সমস্যাটা কি? এই ওষুধগুলো কন্টিনিউ করবেন নাকি বন্ধ রাখবেন, এটি জানতে চান? জি জি, এখন কি আর কয়েকদিন কন্টিনিউ করবে নাকি বন্ধ করে দেবো? জি, কতদিন হয়েছে? 7 দিন খেয়েছেন, রাইট? আচ্ছা আচ্ছা, হ্যাঁ ম্যাম।
আপনি তো 7 দিন খেয়েছেন ওষুধগুলো। হ্যালো। জি, আপনি সাথেই থাকুন, আমরা আলোচনা করছি বিষয়টি নিয়ে। যে বিষয়টি জি, বলছে। উনি যেটা বলেছেন খুব সম্ভবত ফুসফুসে কোনো ইনফেকশন হয়েছে। প্রথমত তাকে 7 দিনের ইনজেক্টেবল অ্যান্টিবায়োটিক্স দেওয়া হয়েছে। তা আমার মনে হয় ওনার যদি এই অ্যান্টিবায়োটিক্সে উন্নতি হয়ে থাকে আরও 7 দিন দেয়া যেতে পারে, কিন্তু মন্টিলুকাস্ট এবং ডক্সোফাইলিন এগুলো পুরো শীতকাল জুড়েই খাবেন। আচ্ছা। আর 7 থেকে 10 দিন পরে উনি একটা এক্সরে করে যে ডাক্তার সাহেব তাকে অ্যাডভাইস করেছেন তাকে দেখালেই সবচেয়ে ভালো। নিশ্চয়ই। এবং স্যার আসলে উনি বলছিল যে উনি একটু কনফিউজড, বক্ষব্যাধি হাসপাতালে গিয়েছিল, সংক্রমণ হয়েছে, যে ওষুধগুলো খাচ্ছে আরো কন্টিনিউ করবে কিনা। তার মানে পরামর্শ থাকবে, চিকিৎসকের পরামর্শ মেনে অবশ্যই Right. আরো 7 দিন কন্টিনিউ জি, করতে 7 দিন করতে পারে। এবং যেহেতু ফুসফুসের সংক্রমণ, ওই যে দুটো ওষুধ প্রথম দুটোর কথা বলছিল যে মন্টিলুকাস্ট বা মন্টিয়ার বা মোনাস, এই ধরনের ওষুধগুলো এবং সবসময় কন্টিনিউ করবে। পুরো মাস জুড়ে কন্টিনিউ করবে। আমরা তো স্যার যে বিষয়টিতে ছিলাম যে শ্বাসকষ্ট এবং অ্যাজমা এবং হাঁপানি, আমরা এই তিনটিকে এক ভেবে ফেলি। আসলে কি শ্বাসকষ্ট মানে অ্যাজমা, অ্যাজমা মানে হাঁপানি? অ্যাজমা আর হাঁপানি আসলে বাংলা আর ইংলিশ, কিন্তু শ্বাসকষ্ট মানেই যে সব শ্বাসকষ্টই অ্যাজমা হবে তা না। বিভিন্ন কারণে শ্বাসকষ্ট হতে পারে। যেমন কারো যদি স্ট্রেস হয়, বেশিক্ষণ কান্নাকাটি করে, হার্টের সমস্যা থাকে, রক্ত স্বল্পতা অর্থাৎ অ্যানিমিয়া থাকে, ইভেন কিডনি জটিলতা থাকে, তখনও তার শ্বাসকষ্ট হতে পারে। এবং হার্ট অ্যাটাক হলেও কিন্তু আমরা জানি যে তখনও শ্বাসকষ্ট হয়। আচ্ছা। সেই জন্য আমাদের শ্বাসকষ্টটাকে অ্যাজমা বা হাঁপানির সাথে আলাদা করতে হবে। জি, তার মানে স্যার অ্যাজমা হয়েছে কারো, এটি বোঝার ক্ষেত্রে উপসর্গগুলো কেমন প্রকাশ পেতে পারে? যে উপসর্গ বলতে আমরা প্রথমেই বুঝি, আগেই তো আমরা হিস্ট্রি নেই, হিস্ট্রিতে দেখি তার ফ্যামিলিতে কোনো হিস্ট্রি আছে কিনা। যদি কারো বাবা মায়ের অ্যাজমা বা হাঁপানি থেকে থাকে তার বাচ্চাদের হওয়ার সম্ভাবনা বেশি। তারপর হচ্ছে সে কাজ করে কোথায়, তার এনভায়রনমেন্ট পলিউশনে কাজ করছে কিনা। তারপরে হচ্ছে তার রিপিটেড ছোটকাল থেকে ফুসফুসের ইনফেকশন হচ্ছে কিনা। যদি এগুলো হয়ে থাকে তাহলে তার অ্যাজমা হওয়ার সম্ভাবনা বেশি। আচ্ছা। আর অ্যাজমা হলে শর্টনেস অফ ব্রেথ অর্থাৎ নিঃশ্বাস নিতে তার একটু কষ্ট হবে। মাঝে মধ্যে আমরা বলি রঙ্কাই অর্থাৎ ইনস্পিরেটরি রঙ্কাই, মানে মুরগির বাচ্চা যেরকম কাঁদে এরকম একটা চিঁচি আওয়াজ হবে। সর্বোপরি একটু কাশি থাকবে। মানে এই উপসর্গগুলো থাকলে আমরা মনে করব বা ধরে নেব তার অ্যাজমা অ্যাটাক হয়েছে। জি। এবং এটি বংশ পরম্পরায় আক্রান্তের একটি ঝুঁকি রয়েছে। জি। এবং ঝুঁকিতে যে কোনো ব্যক্তি থাকতে পারে। আপনি যে উপসর্গগুলোর সাথে রিস্ক ফ্যাক্টরগুলো বললেন তারা। স্যার, যদি এ ধরনের উপসর্গ নিয়ে আপনাদের শরণাপন্ন হয়, আসলে কিভাবে আপনারা সুনির্দিষ্টকরণ করেন? কেবলমাত্র হিস্ট্রির মাধ্যমে? না, হিস্ট্রি তো আছেই, এর সাথে সাথে আমরা কিছু টেস্ট করি। যেমন বুকের একটা এক্সরে করি, চেস্ট এক্সরে পিএ ভিউ করলে আমরা বুঝতে পারি ফুসফুসে কোনো ইনফেকশন আছে কিনা। রক্তের কিছু টেস্ট করি, ইমিউনোগ্লোবিন ই অর্থাৎ অ্যালার্জির মাত্রাটা দেখি। এছাড়াও স্পাইরোমেট্রি উইথ রিভার্সিবিলিটি টেস্ট, মানে ফুসফুসেরই একটা ফু দিয়ে টেস্ট করার ব্যবস্থা আছে। আচ্ছা। এবং টেস্টটা করা হয় দুবার, এমনিতে একবার করা হয়, তারপর ডাইলেটর আমরা দেই, দেওয়ার পরে আরেকবার ফুসফুসের কার্যক্ষমতা দেখা হয়। যদি দেখা যায় যে ডাইলেটর দেওয়ার পরে তার কার্যক্ষমতা অনেক বেড়ে গেছে, তখন একটা পজিটিভ ইন্ডিকেশন হয় যে এটা অ্যাজমা বা হাঁপানি। স্যার, আরো বিস্তারিত জানবো অ্যাজমা সম্পর্কে একজন দর্শক অপেক্ষায়। কে আছেন দর্শক? আপনার নাম বলে প্রশ্ন করুন। হ্যালো। জি, আমরা শুনছি আপনাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আউসানিয়া মিশন ক্যান্সার হসপিটাল আছি। আমার আব্বার হলো প্রথমে বুকের ডাইন সাইডে ব্যথা ছিল, পিঠে ব্যথা ছিল, প্রচন্ড ব্যথা, এবং দীর্ঘদিন ধরে ওষুধ সেবন করছে, করার পরে ব্যথা কমে না। আচ্ছা। পরে ডাক্তার দেখালাম, দেখাইয়ে দুইটা টেস্ট করছি, HRCT আর FNAC। FNAC তে মানে কার্সিনোমা ধরা পড়ছে আর কি। তো সেক্ষেত্রে ডাক্তার, আমি আউসানিয়া ক্যান্সার হসপিটালে অরূপ স্যারের, মাসুদুর রহমান অরূপ স্যারের আন্ডারে আছি, যেন ওনারা রেডিওথেরাপি দেওয়ার ব্যাপারে একটা ডিসিশন নিয়েছেন। আচ্ছা। এতে কি আমার রোগী এটা ঠিক হবে কিনা? জি, চমৎকার একটি প্রশ্ন করেছেন। আপনার জন্য সহমর্মিতা, আপনার বাবার জন্য শুভকামনা। দর্শক, আপনি সাথেই থাকুন, আমরা বিষয়টি নিয়ে আলোচনা করছি। জি, উনি ঠিকই বলেছেন। আসলে ফুসফুসের ক্যান্সার আমি আগেই বলেছি, আমাদের দেশে যতগুলো ক্যান্সার হয়ে থাকে ছেলেদের ক্ষেত্রে ফুসফুসের ক্যান্সার হচ্ছে নাম্বার 1। কারণ
ক্যান্সার হওয়ার যে এজেন্টগুলো বা ফ্যাক্টরগুলো কাজ করে তার মধ্যে স্মোকিং একটা অন্যতম ফ্যাক্টর। যেহেতু আমাদের দেশে অধিকাংশ লোকই জীবনের যে কোনো পর্যায়ে বিড়ি বা সিগারেট খেয়ে থাকে, তাদের ফুসফুসের ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তা আমরা যখন দেখি আনএক্সপ্লেইন ফিভার, অর্থাৎ জ্বর ভালো হচ্ছে না বা ফুসফুসে ব্যথা হচ্ছে, আমরা তখন একটা প্লেন এক্স রে করি। এক্স রে করলেই দেখা যায় যে তার ফুসফুসে কনসলিডেশন বা মাস লিশনের মতো কিছু আছে। আচ্ছা, সেখান থেকে আমাদের ডক্টর এফএনএসি করিয়েছেন, অর্থাৎ ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি, অর্থাৎ সেই টিউমার থেকে ছোট্ট একটি মাংস কেটে নিয়ে পরীক্ষা করেছেন এবং সেখানে ক্যান্সার ধরা পড়েছে। তা ফুসফুসের ক্যান্সারের চিকিৎসা আসলে দুটো, একটা হচ্ছে কেমোথেরাপি এবং রেডিওথেরাপি। উনি যে অনকোলজিস্টকে দেখিয়েছেন, উনি নিশ্চয়ই তার জন্য কোনটা গুরুত্বপূর্ণ, তার বয়স, তার আর্থিক অবস্থা সব কিছু বিবেচনা করে উনি চিকিৎসা দিয়ে থাকবেন। তা সাধারণত ফুসফুসের মধ্যে লোকালাইজড যদি থাকে সেক্ষেত্রে অপারেশনের একটা অপশন থাকে। আর যদি ম্যাটস অর্থাৎ মেটাস্টাসিস শরীরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে, তখন আর কেমোথেরাপি বা রেডিওথেরাপির রোল চলে আসে। তা আমার কাছে মনে হচ্ছে ওনার হয়তো কেমোথেরাপি দেয়া হয়েছে, এখন রেডিওথেরাপি দিতে হবে, এবং রেডিওথেরাপি একটা চিকিৎসা। সেক্ষেত্রে যদি চিকিৎসক পরামর্শ দিয়ে থাকেন রেডিওথেরাপি, তার মানে নিঃসন্দেহে তাকে আস্থা রাখতে হবে চিকিৎসকের জি। প্রতি। দর্শক নিশ্চয়ই বুঝতে পারছেন এই মুহূর্তে আপনার বাবার জন্য যা সিদ্ধান্ত নেওয়া হয়েছে রেডিওথেরাপি, সেটি হয়তোবা আপনার বাবার জন্য সর্বোত্তম চিকিৎসা পদ্ধতি এবং আপনার আস্থা রাখাটা খুব বেশি জরুরি। রেডিওথেরাপি চিকিৎসার, ক্যান্সার চিকিৎসার একটি অন্যতম মাধ্যম। যেমনটি থাকে অপারেশন, যেমনটি থাকে কেমোথেরাপি, ঠিক তেমনটি রেডিওথেরাপি। তাই যেহেতু সিদ্ধান্ত নিয়েছি, আপনি আস্থা রাখুন এবং চিকিৎসা পদ্ধতি চালিয়ে যান। স্যার, আমরা ক্যান্সার নিয়ে অনেক বিস্তারিত আলোচনা করব, যেহেতু ফুসফুসে ক্যান্সার বাংলাদেশে আপনি বলছিলেন প্রথম, মানে ক্যান্সার পুরুষদের ক্ষেত্রে যারা আক্রান্ত হচ্ছে তাদের মধ্যে অন্যতম এবং প্রথম ক্যান্সার। ক্যান্সার নিয়ে আসলে অনেক কিছু জানার আছে, আমাদের দর্শকদেরও জানানোর আছে, কিন্তু যেহেতু অ্যাজমা বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম, তাই একটু অ্যাজমায় ফিরে যেতে চাই। জানতে চাচ্ছিলাম যে আসলে অ্যাজমায় যারা আক্রান্ত হয়েছে যখন আপনাদের শরণাপন্ন হয়, কিছু কিছু পরীক্ষার কথা বলছিলেন, এবং আমাদের দেশে স্যার যখনই আমরা কনফার্ম হয়ে যাই যে অ্যাজমা হয়েছে, তখন ধরেই নেই যে অ্যাজমা মানে ইনহেলার, এবং ইনহেলার একবার ব্যবহার করলে সেটি সারা জীবন কন্টিনিউ করতে হয়। এই যে ধারণাটি, এটি আসলে কতটুকু যৌক্তিক জানবো একজন দর্শক অপেক্ষায়। কে আছেন দর্শক? আপনার নাম বলে প্রশ্ন করুন। এরপরে আমি বয়স হওয়ার পরে আমি রক্ত পরীক্ষা করে দেখছি যে আমার আসলে ডেঙ্গু হয় নাই। পরে আমি ওষুধ খাওয়াতে আমার জ্বরটা কমে গেছে। কমে যাওয়ার পরে এখন আমার শরীর ব্যথাটাও কমছে, কিন্তু হঠাৎ করে আমার বুকের ভিতরে একটু ব্যথাও করতেছে এবং নামাজ পড়তে গেলে শুনতে দিতে গেলে বুক ছিঁড়ে পড়ে। জি, ছিঁড়ে পড়ে এখন আসলে আবার কালকে থেকে দেখছি আমার সারা শরীরে ফুটতেছে, মনে হইতেছে যে ফুটতেছে, মানে ব্যথা করছে, তাই তো? হ্যাঁ, শরীরের ভিতরে পুরে, হ্যাঁ পুরে, হ্যাঁ আমি একটু ঘুমাইতে পারি না, শুধু পুরে শরীরে। এখন আসলে আমার কি করণীয়? আমি এর ভিতরে আমার তো ঠান্ডার সমস্যা আছে, নাকটা আমার আটকা আছে, কিন্তু আমি ওই ফার্মেসিতে বই না, আমি ওই আনছি মোনাস্ট্রিন দিয়েছে আমাকে, ওই 1 সপ্তাহ খান, আর ওই যে ডেসফ্লোর আছে না, ডেসফ্লোর দৈনিক রাত 1টা বের খাওয়া, সাথে গ্যাস্ট্রিকের ট্যাবলেট। দর্শক, আমি একটু জানতে চাচ্ছি আপনার কি কারণে শরীরে ফুটতেছে, আসলে ঘটনাটা কিসের জন্য? আমার সমস্ত শরীরে ফুটতেছে, আমি গোসলও করছি সাবান টাবান দিয়ে, কিন্তু এখন ফুটতেছে। জি, আপনি সাথেই থাকুন, আমরা বিষয়টি নিয়ে আলোচনা একটু জানা দরকার আপনার বয়স কত এবং ডায়াবেটিস আছে কিনা। না, আমার ডায়াবেটিস না, আমি ডায়াবেটিস মাইকোডেছি স্যার। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে ডেঙ্গু আপনি বলেছেন নেগেটিভ, কিন্তু বর্তমানে যে ডেঙ্গুর যে ভ্যারিয়েন্ট, মানে বিভিন্ন ধরনের ডেঙ্গু হচ্ছে, ডেঙ্গুর NS1 বা ইমিউনোগ্লোবিন MG নেগেটিভ হতে পারে, কিন্তু আমরা CBC যেটা কমপ্লিট ব্লাড কাউন্ট করে থাকি, সেটা কি আপনি করেছেন? আপনার প্ল্যাটিলেট কাউন্ট কি রকম আছে? 1,45,000। জি, তাহলে ওটাও কিন্তু একটু কম আছে। 2 দিন পরে আপনি CBCটা আপনার রিপিট করবেন, কারণ সাধারণত 1.5 লাখের উপরে প্ল্যাটিলেট কাউন্টটাকে আমরা নর্মাল ধরে থাকি। সুতরাং আপনার যেহেতু 1.5 লাখের নিচে নেমেছে, আপনি আরেকবার প্ল্যাটিলেট কাউন্টটা করে দেখবেন। আর সারা শরীর পোড়ায় মানে খুব সম্ভবত আমরা যেটাকে বার্নিং সেন্সেশন বলে থাকি, সেটা হচ্ছে আপনি ভিটামিন সুপ্রা বি জাতীয়, ধরেন ভিটামিন B1 to 6 বা 12, এই ভিটামিন কয়েকদিন খেয়ে দেখেন। ধন্যবাদ।
দর্শক, আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন, আপনি 2 দিন পরে রক্তের একটি পরীক্ষা করাবেন। রক্তের পরীক্ষাটি করানোর পরে যদি দেখেন আপনার প্লাটিলেটটি নেমে গিয়েছে, অবশ্যই আপনি একজন বিশেষজ্ঞ চিকিৎসককে দেখাবেন, তিনি যেন মেডিসিন স্পেশালিস্ট হয়, এবং পাশাপাশি আপনি তরল জাতীয় খাবারগুলো একটু বেশি খান এবং আমাদের চিকিৎসকের দেওয়া পরামর্শ মেনে ভিটামিন ট্যাবলেটটি গ্রহণ করুন। স্যার, আমরা তো ইনহেলারের প্রসঙ্গটিতে জি, ছিলাম জি। যে অ্যাজমা হচ্ছে, অ্যাজমা মানেই আমাদের দেশে ইনহেলার, এবং ইনহেলার যদি একবার আমি ব্যবহার করি সেটি সারা জীবন কন্টিনিউ করতে হবে, এই যে একটা ধারণা, এই ধারণার জায়গা থেকে অনেকে কিন্তু চিকিৎসকের কাছে যাচ্ছেন না, অপচিকিৎসকের শরণাপন্ন হচ্ছেন। পল্লী চিকিৎসক, বিভিন্ন ধরনের কবিরাজ, ঝাড়ফুঁক, ওঝা, আপনি বিষয়গুলোকে কিভাবে দেখছেন? আপনি আসলে ঠিকই বলেছেন। এটা আমাদের সমাজে এটা একটা ভুল ধারণা। এমনি অশিক্ষিত মানুষদের মধ্যে তো হতেই পারে, কিন্তু আমরা চিকিৎসা করতে যে দেখেছি আমাদের শিক্ষিত মানুষদের মধ্যেও কিছুটা ভুল ধারণা আছে। ইনহেলার একবার নিলে বারবার নিতে হবে, এটা সঠিক নয়। ইনহেলার ওটা হচ্ছে চিকিৎসার অংশ। আপনার বিশেষ করে ব্রঙ্কোডাইলেটর, যদি কারো অ্যাজমা প্রাথমিক ধাপেই ধরা পড়ে এবং ব্রঙ্কোডাইলেটর বা সালবিউটামল, যেটা 1-2 বার নিলেই যদি তার অ্যাজমা সেরে যায়, তাহলে তো আর সবসময় নিতে হয় না। সুতরাং স্টেজ 1-এ কোনো রোগী যদি আমাদের কাছে আসে, আমরা যদি মনে করি তার অ্যাজমা হতে পারে, তাহলে সালবিউটামল জাতীয় একটা ইনহেলার আমরা তাকে দিয়ে থাকি আচ্ছা, এবং বলে থাকি যদি আপনার শ্বাসকষ্ট হয়, কাশি হয়, বুকে চাপ চাপ বোধ করেন, তখন ব্যবহার করবেন। তার যদি এই সমস্যাগুলো না হয়, তাহলে আর কখনোই ব্যবহার করতে হবে না। তার মানে একটা ইনহেলার ব্যবহার করার আগে কিছু মেডিসিন খাওয়ারও একটি গুরুত্ব রয়েছে। অবশ্যই। আমি এই ট্রিটমেন্ট প্রসিডিউরটা একটু পুরোটা নিয়ে আলোচনা করতে চাই স্যার। কি কি ধরনের পদ্ধতি রয়েছে? আপনি স্টেজের কথা মনে হয় বলছিলেন, জি। যে তার মানে অ্যাজমারও স্টেজ রয়েছে। জি, জি। বিষয়গুলো আলোচনা করব একজন দর্শক অপেক্ষায়। কে আছেন দর্শক? আপনার নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমরা শুনছি আমার আপনাকে। নাম হচ্ছে আমদাদ নারায়ণ থেকে বলছি। জি, শুনছি। যে আমার এই যে সেই কপটা আছে, কপটা একেবারে পাতলা, এটা গাঢ় হচ্ছে না আজকে 1 বছর ধরে। আচ্ছা, 1 বছর ধরে আপনার কফ রয়েছে। মেডিসিন খাই, মোনাস 15 আর ব্রোজমা 2টা খাই, আচ্ছা, আর না হলে কাশ আছে, 2টা না খাইলে। জি। 1 বছর ধরে টানা কন্টিনিউয়াস কফ, এবং এই মোনাস ট্যাবলেটটি আপনি টানা 1 বছর ধরে খাচ্ছেন? আমি ডাক্তার দেখাচ্ছি, ডাক্তার লিখে দিতে। আমি 1 সপ্তাহ আগে ঢাকা মেডিকেল কলেজে দেখাচ্ছি, ওই ওষুধ দিতে আমাকে। জি, আপনি পরীক্ষা করিয়েছেন কিছু? কোনো কিছু শনাক্ত হয়েছে? না, আগে পরীক্ষা করাচ্ছি, কোনো কিছু না, হয় আপনার নাই। জ্বর আছে কিনা, এই ওজন ঠিকই কমে আছে। যাচ্ছে কিনা? দর্শক, আপনার কি না, জ্বর আছে? জ্বর নেই, ওজন কমে না, ওজন ঠিকই আছে, জ্বর আছে নাই। অ্যালার্জিটা বেশি আর কি, রাইট। জি, আর জি। অ্যালার্জির বড়ি খাই। ঠিক আছে, আপনি অ্যালার্জির ওষুধ খাচ্ছেন, সাথে মোনাস খাচ্ছেন। আমরা আলোচনা করছি আপনার বিষয়টা নিয়ে, আপনি সাথেই থাকুন স্যার। জি, উনি দীর্ঘমেয়াদী কাশির কথা বলছে, মানে এটা অ্যাজমা হওয়ার সম্ভাবনাই বেশি, যেহেতু ওনার ফিভার নেই, ওয়েট লস হয়নি। যদি 2 সপ্তাহের বেশি কাশি থাকে, ওয়েট লস থাকে, সেক্ষেত্রে আমরা টিউবারকুলোসিস বা যক্ষা চিন্তা করতে পারি। ওনার যেহেতু ফিভারও নেই, ওয়েট লস নেই, তাহলে অ্যালার্জিক অ্যাজমা হওয়ার সম্ভাবনাই বেশি। উনি যেহেতু বলেছেন অ্যালার্জি বেশি, হ্যাঁ, হ্যাঁ। সেক্ষেত্রে মন্টিলুকাস্ট এবং ডক্সোফাইলিন উনি সবসময় খেতে পারেন। এর বাইরে অ্যান্টি হেলমেন্থিক এটি খাওয়া যেতে পারে, যেমন কৃমিনাশক একটা ট্যাবলেট, ওটি আচ্ছা। যদি প্রতি 3 মাস অন্তর অন্তর খান, তাহলে আরাম পাবেন। তারপরও যদি এতদিনে উন্নতি না হয়, উনি আশেপাশে যে কোনো একজন রেসপিরেটরি ফিজিশিয়ানের সাথে দেখা করতে পারেন। নিশ্চয়ই স্যার, তার মানে অ্যাজমার কারণেও একজন মানুষের দীর্ঘমেয়াদী টানা কাশি থাকতে পারে। রাইট, যদি এটিও প্রপার অ্যাজমার কন্ট্রোলে একটি না উপসর্গ। থাকে। আমরা কন্ট্রোলে রাখতে পারছি না কেন, এবং কন্ট্রোলে রাখার জন্য আসলে চিকিৎসা পদ্ধতির সুবিধাগুলো কি কি রয়েছে স্যার আমরা জানবো, তবে সময় হয়েছে একটি ছোট্ট বিরতি নেবার। প্রিয় দর্শক, গ্লোবাল হেলথ স্পন্সর্ড বাই গ্লোব ফার্মাসিউটিক্যালস লিমিটেড থেকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল হেলথ স্পন্সর্ড বাই গ্লোব ফার্মাসিউটিক্যালস লিমিটেডের আজকের পর্বে। সাথে আছি আমি অর্থি জোকরিফ, আমার সাথে আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। স্যার, বিরতির পর আবার স্বাগত আমাদের আজকের আয়োজনে।
আমরা বিরতির আগে কথা বলছিলাম যে যাদের অ্যাজমা হয়েছে তাদের আসলে চিকিৎসা পদ্ধতির সুবিধাগুলো কি কি রয়েছে। আমরা তো ধরে নিই অ্যাজমা মানে ইনহেলার, ইনহেলার ছাড়া স্টেজ অনুযায়ী যদি জি। একটু চিকিৎসা পদ্ধতিগুলো জানতে চাই। যে অ্যাজমার তো আসলে সুনির্দিষ্ট চিকিৎসা আছে এবং চিকিৎসা করলে 100% অ্যাজমা কন্ট্রোলে থাকে বা ভালো হয়ে যায়। যদি কম বয়সে যাদের অ্যাজমা হয় এরা যদি ঠিকমতো চিকিৎসা করে নির্দিষ্ট একটা বয়সের পর আর লাইফ টাইম তার অ্যাজমা হবে না। সেজন্য চিকিৎসাটা করা খুব গুরুত্বপূর্ণ। তা আমরা সাধারণত স্টেজ ওয়াইজ স্টেজ 4-5 পর্যন্ত আছে। প্রাথমিক স্টেজে যদি রুগী আসে, যদি সাসপেক্টেড অ্যাজমা হয়, সেক্ষেত্রে শুধু সালবিউটামল বা ব্রঙ্কোডাইলেটর আমরা দিয়ে থাকি। এসওএস অর্থাৎ তার যখন শ্বাসকষ্ট কাশি হবে তখন সে ইনহেলারটি ব্যবহার করবে। তাতে যদি কাজ না হয় আমরা সেকেন্ড স্টেপে যাব, তখন আমরা তাকে মন্টিলুকাস্ট অ্যাড করব, আচ্ছা। সাথে এসওএস থাকবে ইনহেলার। থার্ড স্টেজে যখন কাজ হচ্ছে না, ব্যবহার করা সত্ত্বেও তার ফ্রিকুয়েন্ট অ্যাটাক হচ্ছে, তখন মন্টিলুকাস্ট, ডক্সোফাইলিন এবং এসওএস ব্রঙ্কোডাইলেটর ব্যবহার করব। যদি কন্ট্রোলে চলে আসে তাহলে আর আমাদের স্টেরয়েড ইনহেলার লাগবে না। তারপরও যদি রুগী দেখা যাচ্ছে ফ্রিকুয়েন্ট অ্যাটাক হচ্ছে, জ্বর হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, তখন আমরা কিছু স্টেরয়েড ইনহেলার অ্যাড করে থাকি, যেটাতে সালবিউটামল থাকে, সাথে ফ্লুটিকাসন বা ভিলেন্টারল, আরও অনেক কিছু বাজারে এখন এসছে। সেক্ষেত্রে এগুলোও যদি নিয়মিত ব্যবহার করে তাহলে তার অ্যাজমা টোটালি কন্ট্রোলে চলে আসবে এবং সেলফ অ্যাসেসমেন্টও করা যায়। আচ্ছা। অনেকদিন পর ধরুন টানা 2 বছর ব্যবহার করলেও তার অ্যাজমা হচ্ছে না, শ্বাসকষ্ট হচ্ছে না, তাহলে সে আবার স্টেপ ওয়াইজ স্টেপ ডাউন করতে পারবে। 4 থেকে 3-তে আসলো, 3 থেকে 2, 2 আচ্ছা, থেকে 1। আচ্ছা। সুতরাং একবার অ্যাজমা হলেই যে লাইফ টাইম ওষুধ খেতে হবে বা টানতে হবে এটা সঠিক নয়। নিশ্চয়ই। এর বাইরেও এখানে স্যার জীবনযাত্রায় কিছুটা পরিবর্তনের বিষয় রয়েছে অ্যাজমা রোগীদের ক্ষেত্রে। আমরা এই যে অ্যাজমার কন্ট্রোল করার জন্য ওষুধের পাশাপাশি আমাদের লাইফ স্টাইলে কি কি ধরনের পরিবর্তন আনতে পারি জানবো। কিছু দর্শক অপেক্ষায় কে আছেন? দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। ম্যাডাম, আমার নাম মোহাম্মদ কপিল উদ্দিন, আমি গাজীপুর থেকে বলছিলাম। জি, আমরা শুনছি আপনাকে। আমি প্রায় 8 মাস ধরে আমার গলায় কফ জমে এবং 9টা থেকে 10টার মধ্যে মানে ব্যাপক হারে কফ বের হয়, যেটা নাকের মধ্যে অনেক সময় জমে। তা আমি যখন এই কফটা মানে সর্দিটা টানে যখন ফেলায় দিই তখন দেখা যায় হলুদ রঙের বের হয়। জি জি। এটা 1 থেকে 2 বার। আর সারাদিন যতই কফ জমে আর ওই হলুদ রঙের আর থাকে না। আচ্ছা। আর এটার জন্য আমি ওই ফেক্সো এবং মোনাক 1 সপ্তাহ খাইছি, এটা কমেও না বাড়েও না। আচ্ছা, মানে এটা এই যে সমস্যাটির কথা বলছেন দর্শক, কতদিন ধরে এই সমস্যা আপনার? প্রায় 8 মাস ধরে, অর্থাৎ গত কুরবানি ঈদের পর থেকে। জি। এতদিন ধরে সমস্যা, কোনো পরীক্ষা করেছেন? জি না, কোনো পরীক্ষা নিরীক্ষা করাই নাই। আপনি কি বিড়ি সিগারেট খান, স্মোকার কিনা? সিগারেট একটু খাই। আচ্ছা। জি। জি, সিগারেট একটু খাই, এটা খুবই কম, মানে সকালে একটা, দুপুরে একটা, রাতে একটা, এটা বেশি না। জি, আমি বুঝতে পেরেছি। দর্শক, আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ রয়েছে, আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক দেবেন। আপনি সাথেই থাকুন, আমরা আলোচনা করছি। স্যার। জি, আপনি বলেছেন 7-8 মাস থেকে কফ বা কফ, প্রোডাক্টিভ কফ বের হচ্ছে এবং তা কিছুটা হলুদ। খুব সম্ভবত আপনার কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়েছে, আপনার কিছু অ্যান্টিবায়োটিক লাগবে। আর 7-8 মাস হয়ে গেলে আমরা তো 2 সপ্তাহের বেশি কাশি হলে অন্তত বুকের একটা এক্সরে এবং কফটা পরীক্ষা করতে বলি। আপনি একটা বুকের এক্সরে এবং কফটা পরীক্ষা করুন এবং আশেপাশে আমাদের অনেক টিবি সেন্টার আছে, অর্থাৎ টিবি ক্লিনিক আছে, সেখানে যোগাযোগ করুন। আপনার টিবি বা যক্ষ্মা হয়েছে কিনা সেটি নিশ্চিত হন। যদি টিবি বা যক্ষ্মা না হয়ে থাকে তাহলে যে কোনো একটা অ্যান্টিবায়োটিক খেলেই আপনি ভালো হবেন বলে আমার বিশ্বাস। তার আগে আপনি মানে স্মোকিং বন্ধ করে দেবেন। দর্শক, আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন আপনার দীর্ঘ 8 মাস ধরে সমস্যা, আপনি এখন পর্যন্ত শনাক্তকরণ করলেন না যে আসলে সমস্যাটি কি কারণে। বিষয়টিকে আসলে গুরুত্ব দেওয়াটা খুব বেশি জরুরি, অন্যথায় এটি থেকে আপনার শরীরে অনেক বড় কোনো জটিলতা হয়ে যেতে পারে।
তাই আসুন আপনি নির্দিষ্ট একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যান এবং বিশেষ কিছু পরীক্ষা করান। আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক যেমনটি বলছে যে আপনার নিকটস্থ হাসপাতালে কিংবা নিকটস্থ যে জায়গাটিতে আপনি রয়েছেন সেখানে কোনো যক্ষ্মা হাসপাতাল রয়েছে, টিবি সেন্টার। এই টিবি সেন্টারে যোগাযোগ করুন, সেখানে পরীক্ষা করান। পরীক্ষা করাতে হয়তো বা তেমন কোনো টাকা পয়সা প্রয়োজন নেই এবং আপনি অবশ্যই পরীক্ষা করিয়ে শনাক্তকরণ করুন এবং যদি দেখেন কোনো রকম ইনফেকশন বা অন্য কোনো কিছু নেই তবে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের সেই রিপোর্টগুলো দেখিয়ে শনাক্তকরণ করুন এবং সেই অনুযায়ী আপনার জীবনযাপনটিকে নিয়ন্ত্রণ করুন। আমরা স্যার যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম যে আসলে আমরা তো অ্যাজমার বিভিন্ন ধরনের চিকিৎসা পদ্ধতির কথা শুনলাম, কিন্তু সবচেয়ে মেইন যেটা আমাদের প্রয়োজন, আমরা জীবনযাপনকে আসলে নিয়ন্ত্রণ করতে পারছি না। অ্যাজমা অ্যাটাক থেকে রোধ করতে যারা অ্যাজমা অ্যাটাক হবার ঝুঁকিতে, তাদের উদ্দেশ্যে কি আপনার কোনো পরামর্শ রয়েছে? জি, অবশ্যই। আমাদের রিপিটেড অ্যাটাক হওয়ার কারণগুলো আইডেন্টিফাই করতে হবে। যেমন অ্যালার্জেন, কারো যদি ফুডে কোনো অ্যালার্জেন থাকে যেটা খেলে তার অ্যাজমা বেড়ে যায়, তাকে সেই ফুডটা আর কখনো খাওয়া যাবে না। কারো আছে ডাস্ট অ্যালার্জি, কারো আছে ইন্ডাস্ট্রিয়াল হ্যাজার্ড, তার যদি এগুলোতে তার অ্যাজমা ট্রিগার মানে বেড়ে যায় তাহলে সেগুলো থেকে বিরত থাকতে হবে। আবার অনেকেরই আছে ঠান্ডাতে এক্সপোজার হলে অ্যাজমা বেড়ে যায়, তাহলে তাকে ঠান্ডা অ্যাভয়েড করতে হবে, আইসক্রিম খেতে পারবে না। আর মোরলেস অ্যালার্জির যেমন গরুর মাংস, চিংড়ি মাছ, ইলিশ মাছ এগুলো আমরা মানা করে থাকি, কারণ এগুলো মোরলেস অ্যালার্জির পরিমাণ বেশি থাকে। নাওয়েডেজ মানে ইদানিং আমরা দেখতে পাচ্ছি যে কিছু ভ্যাকসিনেশন করা যাচ্ছে, যেমন ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন যদি প্রতি বছর কেউ নেয়, নিউমোনিয়া ভ্যাকসিন যদি 3 বছর বা 5 বছর পর পর নেয়, তাহলে অ্যাজমা অ্যাটাকের হারটা কমে আসে। সুতরাং বিশেষ করে 40+ যারা, তাদেরকে আমরা অ্যাডভাইস করে থাকি প্রতি বছর একটি করে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন এবং 3 বছর পর পর নিউমোনিয়া ভ্যাকসিন নেওয়ার জন্য। আচ্ছা, তার মানে খুবই গুরুত্বপূর্ণ তথ্য স্যার এটি। এই যে ভ্যাকসিনগুলো কতজন আসলে নিয়েছি আমরা বা আমরা কতটুকু সতর্ক হতে পেরেছি, এই বিষয়টিতে সতর্কতা বাড়ানোটা খুব জরুরি। আপনি তো নিউমোনিয়া ভ্যাকসিনের কথা বললেন, নিউমোনিয়া ভ্যাকসিন যে বাজারে এসেছে এটি আমরা তো অনেকে জানি না, অনেকেই জানি। কিন্তু এই যে নিউমোনিয়া আক্রান্তের ঝুঁকিতে আমরা দেখি যে এই যে এখন শীতের সিজন শুরু হয়েছে, একদম ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ যে সমস্ত বাবা মারা প্রচুর নিউমোনিয়া হর হামেশা আক্রান্ত হচ্ছে। আমরা নিউমোনিয়া সম্পর্কে স্যার জানবো একজন দর্শক অপেক্ষায়। কে আছেন দর্শক? আপনার নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমরা শুনছি। মোহাম্মদ সালাউদ্দিন আমার নাম। জি, আমার প্রশ্ন হচ্ছে ওই যে আমার ওয়াইফের প্রতিদিন রাত্রে মানে শরীরটা দুর্বল হয়ে যায়, হাত পা কামড়াই। প্রতিদিন রাত্রে হয় না, মাঝে মাঝে হয়। এই হচ্ছে সমস্যা। বয়স হচ্ছে 16 বছর। বয়স কত বললেন? 16 16। বছর। আপনার কি হয় রুগী? ওয়াইফ। রোগী আমার ওয়াইফ হয়। দর্শক এখন কি সমস্যা একটু জানাবেন আপনি? সমস্যা হচ্ছে শরীরটা মাঝে মাঝে কামড়ায়, সারাঙ্গ শরীর মানে শরীর হাত পা কামড়ায় এবং ব্যথা করে, রাইট? এমনি শ্বাসকষ্ট, সর্দি কাশি, ঠান্ডা এই ধরনের কোনো সমস্যা? এগুলো নাই। জি জি, আপনি সাথেই থাকুন, আমরা বিষয়টি নিয়ে আলোচনা করছি। স্যার দুর্বলতা অনুভব করছে হয়তো এবং হাত পা। এটা হচ্ছে উনি বললো বয়স মাত্র 16 বছর। এই বয়সে একটি মেয়ের বিয়ে হওয়ার কথা নয়। তারপরও যেহেতু বিয়ে হয়েছে, তাহলে সে নিউট্রিশনাল স্ট্যাটাস যদি মেনটেন না হয়, তার মধ্যে ভয়ভীতি কাজ করতে পারে। শ্বাসকষ্টজনিত তার কোনো সমস্যা নেই। এটা হচ্ছে টোটালি তার আন্ডার এজড ম্যারিড হওয়ার কারণে সে হয়তো ঠিকমতো খাওয়া দাওয়া করে না বা অনেক কাজ করতে হয়, সেই কারণে তার দুর্বলতা। কিছু মাল্টিভিটামিন খাওয়া যেতে পারে আর প্রচুর বিশ্রাম নিতে হবে। আচ্ছা, সেক্ষেত্রে স্যার মাল্টিভিটামিন আর একটা দেখতে হবে তার অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা আছে কিনা। এটি খুব গুরুত্বপূর্ণ। এই 16 বছরের তরুণী এ ধরনের এজটাতে আমরা দেখি অনেক বেশি রক্ত স্বল্পতা, সঠিকভাবে প্রপার ডায়েট হচ্ছে না। আবার ভিটামিন ডিও কম থাকতে পারে। হ্যাঁ দর্শক, আপনি একটু রক্ত পরীক্ষা করিয়ে আপনার স্ত্রীর অ্যানিমিয়া আছে কিনা, রক্ত কম আছে কিনা শরীরে, এটি একটু পরীক্ষা করিয়ে নিন এবং কোনো বিশেষজ্ঞ চিকিৎসক দেখিয়ে ভিটামিন ট্যাবলেট, জিঙ্ক ট্যাবলেট, ক্যালসিয়াম এগুলো যদি একটু খাওয়ানো হয়তো বা এই যে সমস্যাগুলোর কথা বলেন খানিকটা কমে যাবে। স্যার একটু জানতে চাই, নিউমোনিয়া এত ব্যক্তি আক্রান্ত হচ্ছে সারা দেশে, নিউমোনিয়া আসলে বলতে আমরা কি বুঝি এবং নিউমোনিয়া হলে কেমনগুলো উপসর্গ বা বহিঃপ্রকাশটি কেমন হতে পারে? জি, নিউমোনিয়া বা শ্বাসতন্ত্রের সংক্রমণ যেটা,
এটা হচ্ছে ব্যাকটেরিয়াল, ভাইরাল, ফাঙ্গাল বিভিন্ন ধরনের অর্গানিজম দ্বারা হয়ে থাকে। এটা আক্রান্ত হচ্ছে আমাদের নাক থেকে ফুসফুসের যে কোনো অংশ। সাধারণত বাচ্চাদের বেশি হয়ে থাকে, বা আমরা নিউমোনিয়া বলতে মনে করি যে শুধু বাচ্চাদেরই হয়। আসলে নিউমোনিয়া মানে ফুসফুসের মানে সংক্রমণ, এবং সেটা যে কোনো বয়সে হতে পারে। আচ্ছা, তবে অ্যাডাল্ট এজে এটি খুব একটা কাবু করতে পারে না, কিন্তু বাচ্চাদের এবং বয়স্কদের জন্য এটা খুব অ্যালার্মিং বা ওয়ার্নিং, এবং যথাযথ চিকিৎসা করতে হয়। তো নিউমোনিয়া হলে প্রথমেই বাচ্চার বা বয়স্ক মানুষের জ্বর থাকবে, কারণ এটা একটা ইনফেকশন, শ্বাসকষ্ট হবে, কাশি থাকবে, অনেক সময় কাশির সাথে রক্তও যেতে পারে। আচ্ছা, তো আগে আমাদের অর্গানিজমটা আইডেন্টিফাই করতে হয়। অর্গানিজম আইডেন্টিফাই করার পরে নির্দিষ্ট মেয়াদে অ্যান্টিবায়োটিক দিলে নিউমোনিয়া ভালো হয়ে যায়। অনেক সময় বয়স্কদের জন্য অক্সিজেন সাপ্লিমেন্ট লাগতে পারে। আচ্ছা, এই কারণে আমরা বলে থাকি বাচ্চাদের এবং বয়স্কদের নিউমোনিয়া হলে, টেম্পারেচার বেশি হলে, খেতে না পারলে অবহেলা করা যাবে না, নিকটস্থ হাসপাতালে নিতে হবে। কারণ শুধু যে অ্যান্টিবায়োটিক দিলেই চিকিৎসা হলো তা না, তার নিউট্রিশন মেনটেন করতে হবে, এবং যদি অক্সিজেনের ঘাটতি হয় সেক্ষেত্রে অক্সিজেন সাপ্লিমেন্ট দেয়া লাগতে পারে। তার মানে নিউমোনিয়া আক্রান্ত হয়েছে বা বিশেষ কিছু উপসর্গ প্রকাশ পেয়েছে, তাৎক্ষণিকভাবে হাসপাতালে যাওয়া জরুরি। জি, হাসপাতালে যাওয়ার পরে অপশনগুলো কি রয়েছে চিকিৎসা পদ্ধতির, এবং আমরা কিভাবে প্রতিরোধ করতে পারি নিউমোনিয়াকে, স্যার জানবো একজন দর্শক অপেক্ষায়। দর্শক কেমন আছেন? আপনার নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, আমার নাম পরিমল চন্দ্র দাস। আমি ধর্মনগর থেকে করছি ফোনটা। জি, সমস্যাটা আমার কি? সমস্যা ম্যাডাম, আমার ঠান্ডা থাকে প্রায়। হুম হুম হুম। আমার মানে অনেক ঠান্ডা থাকে, নাকি পরিবার আছে, গলা মানে অনেক সময় রাত্রে কাছতে 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 একদম হয়ে যায়। আমি অনেক জাতের ওষুধ খাই, আমি হার্টেরও সমস্যা আছে, আচ্ছা, আমি অনেক ওষুধ খাই। জি, কি কি সমস্যা? আমি প্রায় 22টা মতো ট্যাবলেট খাইতাম। এখন করতে করতে এখন একজন অধ্যাপক বড়রানি দেখে উনি অনেক ওষুধ কমাই দিছে। আমি এই সজল ব্যানার্জি, অধ্যাপক সজল ব্যানার্জি অনেক ওষুধ দিছে। আচ্ছা, আমি একটু জানতে চাই দর্শক, আপনি একটু আমাদের সাথে কোঅপারেট করুন। আপনার যে 22টা ট্যাবলেট খেতে হচ্ছে, আপনার কি উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, কিডনি সংক্রান্ত জটিলতা এগুলো রয়েছে, না কি কারণে আপনার 22টা ট্যাবলেট খেতে হচ্ছে? আবার ডাকে পরিবার, এই যে ডাকেতে এটা একটা আছে, আর কষ্ট পাইতেছে, আমি এখন শ্বাস ফলাইতে পারি না। শ্বাসের জন্য? হ্যাঁ, বুকে শ্বাস ফলাইতে হয়। জি 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 জি। না, আমরা আসলে জানতে চাচ্ছিলাম আপনার ডায়াবেটিস, প্রেশার বা কিডনি এই জাতীয় কোনো সমস্যা আছে কিনা। বারে কবে প্রায় পরশুদিন আবার প্রেশার থেকে 90/60। আমার গতকাল লিখে 120/75। মানে আমার অনেক এর আগে ছিল 200/। হ্যাঁ, ডায়াবেটিস উঠা নামা করে। জি, মানে সবগুলো আনকন্ট্রোল, আপনি ওষুধ খাচ্ছেন, এবং বর্তমানে আপনার যেটা আমাদের কাছে জানার বিষয় যে আপনি যে শ্বাসটা ফেলতে পারছেন না দিনে বা রাতে বিভিন্ন সময়, এটি সমাধান কি, তাই তো? হ্যাঁ, আমি অনেক ওষুধ খাইতেছি। আমি যদি বলেন তাহলে আমি ওষুধের দাম বলতে না, পারি। আমরা বুঝতে পেরেছি দর্শক, আপনার সমস্যাটা বুঝতে পেরেছি। আমরা এখন আপনার শ্বাসতন্ত্রের যে সমস্যাটি, কেন আপনি শ্বাস ফেলতে পারছেন না বা সমাধানে কি করণীয়, আমরা আলোচনা করছি। আপনার সাথেই থাকুন স্যার। জি, উনি আসলে পলিফার্মেসি হচ্ছে কিনা, মানে অনেক ওষুধ অপ্রয়োজনীয় খাচ্ছেন কিনা এটা আসলে দেখতে হবে। উনি শুধু বলেছেন যে নাকে পলিপাস আছে, ডায়াবেটিস এবং প্রেশার, এক্ষেত্রে তো তার 2-4টা ওষুধ থাকার কথা। তারপরও উনি এখন সিমটোমেটিক ট্রিটমেন্ট যেটা বলি আমরা, যে ব্যথা হচ্ছে ব্যথার ট্যাবলেট, কাশি হচ্ছে কাশির ট্যাবলেট, নাক বন্ধের ট্যাবলেট, এগুলো যদি হয়ে থাকে তাহলে আসলে খারাপ। আমার মনে হয় আপনি একজন রেসপিরেটরি মেডিসিন বিশেষজ্ঞের সহায়তা নিতে পারেন। উনি আপনি ডায়াবেটিস এবং প্রেশারের যে ওষুধগুলো খান সেগুলোর সাথে যদি আপনার অ্যাজমা বা সিওপিডি হয়ে থাকে, তার সাথে 2-1টি ওষুধ অ্যাড করে আপনাকে চিকিৎসা দিয়ে থাকবেন, তাহলে আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তার মানে স্যার, একটু আমি যদি বলতে চাই যে ওনার বিষয়টি আসলে কি,
এটি শনাক্তকরণ করতে পারেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। ফোনের মাধ্যমে এত ছোট্ট হিস্ট্রির মাধ্যমে বা আপনার যে সমস্যাগুলো, 22টা ট্যাবলেট কিন্তু অনেক বেশি। এই ট্যাবলেটগুলোরও একটি পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে এবং এটির কারণে আপনার যে সমস্যাটি, আর আপনি যে পলিপাস বলছেন, এটি কি আসলে পলিপাস নাকি হাইপারট্রফি অফ ইনফিরিয়র টার্মিনেট, নাকের মাংস বেড়ে গিয়েছে, এটির কারণে কি আপনি শ্বাস নিতে পারছেন না? পুরো বিষয়গুলো আসলে শনাক্তকরণ করাটা খুব জরুরি। আপনি একজন বিশেষজ্ঞ চিকিৎসক দেখান, মেডিসিন স্পেশালিস্ট অথবা রেসপিরেটরি মেডিসিন স্পেশালিস্ট অথবা একজন নাক কান গলা বিশেষজ্ঞ। তিনি বলে দেবেন সমস্যাটি কি এবং ওই অনুযায়ী আপনার মেডিসিনগুলো কমিয়ে আনুন, কমিয়ে যা যা প্রয়োজন শুধু ওই পার্টিকুলার কয়েকটি মেডিসিন গ্রহণ করুন। স্যার, আমরা যেমনটি বলছিলাম যে আসলে বয়োজ্যেষ্ঠরা, বয়স্ক বাবা মারা হর হামেশাই নিউমোনিয়া আক্রান্ত হচ্ছে এবং শ্বাসকষ্ট বা আপনি যে বিশেষ কিছু উপসর্গের কথা বললেন যে তাৎক্ষণিকভাবে হাসপাতালে যাওয়াটা জরুরি। স্যার, আমি যদি একটু জানতে চাই যে যে কোনো ব্যক্তি কি নিউমোনিয়া আক্রান্তের ঝুঁকিতে নাকি পার্টিকুলার কিছু শ্রেণীর মানুষ আক্রান্তের ঝুঁকিতে রয়েছে? প্রথমত তো সব মানুষই আক্রান্ত ঝুঁকিতে থাকে, কিন্তু সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, যাদের ইমিউনিটি কম বা অন্য কোনো রোগে ভুগছেন। যেমন একজন যদি টিবি রোগীর ভুগে থাকেন, তার মানে ইমিউনিটি কম। একজন যদি ক্যান্সার রোগী হয়ে থাকেন, একজন যদি কিডনি রোগী হয়ে থাকেন, এবং HIV এইডস আক্রান্ত যারা, তারা তো সবসময়ই ইমিউন সিস্টেম তাদের সাপ্রেস থাকে, সুতরাং তাদের ঝুঁকিটা বেশি থাকে। এবং যারা এক্সপোজার বেশি হয়, ঠান্ডাতে বেশি যায়, বা ছোট বাচ্চারা যারা অবহেলা একটু পরে থাকে, তাদের ঝুঁকি বেশি থাকে। তার মানে এই ঝুঁকিপূর্ণ মানুষগুলোকে একটু প্রতিরোধের ব্যাপারটাতে সতর্ক থাকা প্রয়োজন, যাতে করে তাদের নিউমোনিয়া অ্যাটাক না হয়। আমরা তো জানি স্যার, নিউমোনিয়া একবার হলে ওই সমস্ত ব্যক্তিদের বারবার নিউমোনিয়া অ্যাটাক করার একটি ঝুঁকি থাকে। জি, ঝুঁকি থাকে এবং শেষ বয়সে অ্যাজমা বা হাঁপানি হওয়ারও সম্ভাবনা থাকে। মানে নিউমোনিয়া আক্রান্ত ব্যক্তিদেরই পরবর্তীতে অ্যাজমা, হাঁপানি, শ্বাসকষ্ট এই ধরনের জটিলতাগুলো হচ্ছে। এবং জানবো যে নিউমোনিয়া প্রতিরোধে করণীয় কি, সে সাথে জানার আছে COPD সম্পর্কে, ফুসফুসের অন্যতম একটি জটিলতা। এই প্রত্যেকটা বিষয় নিয়ে জানবো, তবে স্যার সময় হয়েছে ছোট্ট বিরতি নেবার। প্রিয় দর্শক, গ্লোবাল হেলথ স্পন্সর্ড বাই গ্লো ফার্মাসিউটিক্যালস লিমিটেড থেকে নিচে ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবার সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল হেলথ স্পন্সর্ড বাই গ্লো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের আজকের পর্বে। সাথে আছি আমি অর্থি জোকরিফ, আমার সাথে আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। স্যার, বিরতির পর আবার স্বাগত আমাদের আজকের আয়োজনে। আমরা বিরতির আগে কথা বলছিলাম নিউমোনিয়া নিয়ে। নিউমোনিয়া আক্রান্তের ঝুঁকিগুলো ক্রমাগত এই সিজনটিতে বাড়তে থাকে এবং আমরা স্যার প্রতিরোধে করণীয় কি কি ধরনের সতর্কতা গ্রহণ করা প্রয়োজন? প্রথমে আমি বলেছি যেগুলো হলে নিউমোনিয়াতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে, যেমন ঠান্ডা বা কোল্ড এক্সপোজার যাতে না হয় সেটা লক্ষ্য রাখতে হবে। বাচ্চাদেরকে বা বড়দেরকে হেলথি মানে নিউট্রিশনাল স্ট্যাটাসটা মেনটেন করতে হবে এবং এদেরকে ভ্যাকসিনেশন করে নিতে হবে। প্রতি বছরই ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন দেওয়া যেতে পারে, আর 3 বছর পর পর আমরা নিউমোনিয়া ভ্যাকসিন দিতে বলি। এছাড়া কোনো কারো যদি অ্যাজমা, COPD বা অন্য কোনো রোগ থেকে থাকে, সেগুলো যেন প্রপার চিকিৎসকের পরামর্শ নিয়ে চিকিৎসাটা কন্টিনিউ রাখেন। চিকিৎসা যদি কন্টিনিউ থাকে তাহলে নিউমোনিয়া হওয়ার সম্ভাবনা কমে আসে। আচ্ছা, সেক্ষেত্রে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে নিয়মিত ফলো আপে থাকাটা জরুরি। একজন দর্শক অপেক্ষায়। দর্শক কে আছেন? তার নাম বলেই প্রশ্ন করুন। জি, আমি মোহাম্মদ শফিকুল আলম। জি, বয়স 35। আমি জানতে চাচ্ছিলাম ফুসফুসের হেলথ গ্রো করে, হেলদি থাকে এরকম কোনো ফুড বা পুষ্টিকর খাবার আছে কিনা, এটার নাম জানা। 1, 2 নাম্বার হলো আমার একটুতেই ঠান্ডা লেগে যায়, ইভেন গরমের সময় হালকা ঘামলেই ঠান্ডা লাগে, আর ঠান্ডা লাগলে দেখা যাচ্ছে যে কোনো না কোনো ভাবে এটাকে গরম করলে তারপরে স্বস্তি সহকারে নিঃশ্বাস নিতে পারে, আদারওয়াইজ নিঃশ্বাস নেওয়াটা কষ্ট হয়। কষ্টটা কখন হয়, মর্নিং এ নাকি রাতে? এটা অ্যাকচুয়ালি রাতে বা সকালে বেশি, বা যখন শীত লাগে, যখন দেখা যাচ্ছে যে দিনের বেলাও মোটরসাইকেল চালাচ্ছি ঠান্ডা লাগলো, তখনও এরকমটা হয়। শ্বাস নিতে কষ্ট হয়, রাইট? জি জি। কাশি তো নেই, সর্দি নেই? না না না। বুকটা ভার হয়ে আসে, একটু শ্বাস নিতে দম বন্ধ লাগে, তাই তো?
সংকুচিত হয়, হ্যাঁ, হ্যাঁ। শ্বাসনালীটা সংকুচিত হয়ে সংকুচিত যায়। হয়ে থাকে। জি। আর অ্যাকচুয়ালি কোনো যেমন কিডনির জন্য একটা খাবার বা হার্টের জন্য, ক্যালসিয়ামের জন্য বিভিন্ন খাবার থাকে, এরকম কি ন্যাচারাল কোনো জি। খাবার আছে কিনা এটাও একটু জানতে খাদ্যাভ্যাসে চাচ্ছি কি ফুসফুস যোগ হেলদি করতে হওয়ার জন্য। পারেন আলোচনা করছি। আপনি একটু জানাবেন যে আপনি কি কোনো ইনহেলার ব্যবহার করেন বা কোনো মেডিসিন? জি না, কোনো কিছু ব্যবহার করি না। জি, আপনি সাথেই থাকুন, আলোচনা করছি স্যার। জি, উনি ঠিকই বলেছেন। আসলে যে নির্দিষ্ট কোনো খাবার খেলে ফুসফুস ভালো থাকবে তা না, তবে কিছু নির্দিষ্ট খাবার না খেলে ফুসফুস ভালো থাকবে। যেমন স্মোকিং করা, ধুলাবালি থেকে বিরত থাকা, অনেকে আবার ওই যে পাতা, জর্দা, গুল এগুলো খেয়ে থাকে, এগুলো না খাওয়া, এবং অ্যালার্জি জাতীয় খাবার যেমন গরুর মাংস, চিংড়ি মাছ, ইলিশ মাছ এগুলো না খাওয়া। এর বাইরে সবুজ শাকসবজি, ফ্রেশ এয়ার এগুলো যদি আপনি গ্রহণ করতে পারেন তাহলে ফুসফুস ভালো থাকবে। আর আমাদের যে শীতকালে সব জায়গায় ধুলাবালি বেড়ে যায়, রাস্তাঘাটে প্রচুর ধুলা হয়, আমাদের শহরের আশেপাশে প্রচুর ইট ভাট পোড়ানো হয়, সেখানে কিছু ধোঁয়া নির্গত হয়, বাসগুলো কন্টিনিউয়াস ধোঁয়া নির্গত করছে। এগুলো থেকে পরিত্রাণের জন্য আমরা যদি মাস্ক ব্যবহার করি তাহলে ফুসফুস ভালো থাকবে। নিশ্চয়ই, এটি একটি খুব গুরুত্বপূর্ণ তথ্য। এবং স্যার, দর্শক যে ফোন করেছিলেন তিনি বলছেন যে ওনার শ্বাসনালীটি সংকুচিত হয়ে যায়, যে কারণে শ্বাস বাধাগ্রস্ত। উনি আবার বাইকার, হ্যাঁ, ওই যে তাহলে সেক্ষেত্রে চেস্ট গার্ড ব্যবহার করা যেতে পারে। মানে একটু সামনে চেস্ট গার্ড পাওয়া যায় যাতে বুকের মধ্যে ঠান্ডা না লাগে। এটি একটি তথ্য। এবং স্যার, আরো একটি বিষয় যেটি, যে উনি তো এখন পর্যন্ত কোনো মেডিসিন ব্যবহার করছে না, ইনহেলার ব্যবহার করছে না, আপনার কি কোনো পরামর্শ থাকবে? না, উনি যদি ঠান্ডাটাকে অ্যাভয়েড করতে পারে, মুখে মাস্ক ব্যবহার করতে পারে, এবং হেলদি যেগুলো খাবার আছে, ফ্রেশ ভেজিটেবলস, ফ্রেশ ফ্রুটস, যদিও বাংলাদেশের জন্য এটা কঠিন, কারণ আমরা জানি এখন যতগুলো আবাদ হচ্ছে সবগুলোই স্প্রে করা, কেমিক্যালস মিশ্রিত থাকে, সেখান থেকেও কিন্তু আমাদের শ্বাসকষ্ট রোগ হচ্ছে। একদমই তাই। সুতরাং অর্গানিক ফুড যদি পাওয়া যায় সেটি ভালো। একদমই তাই। স্যার, একটু জানতে চাই, ফুসফুসের দীর্ঘমেয়াদী এবং একটা জটিলতম রোগ সিওপিডি অর্থাৎ ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, এটা বলতে আমরা কি বুঝি? আক্রান্তের ঝুঁকিতে কারা রয়েছে? জি, আপনি ঠিক বলেছেন। এটা বাংলাদেশের জন্য খুবই ওয়ার্নিং, এবং পৃথিবীব্যাপী যে অসুখটা সবচেয়ে বেশি লোকজন মারা যাচ্ছে তার মধ্যে সিওপিডি অন্যতম। আপনি ঠিকই বলেছেন, এটা হচ্ছে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। আমাদের যে শ্বাসতন্ত্র আছে এবং ফুসফুসের যে অ্যালভিওলি বিভিন্ন ধরনের আছে, এগুলো সংকুচিত হয়ে যায়। অর্থাৎ আমার ফুসফুস যে পরিমাণ অক্সিজেন ধরে রাখার কথা ওই পরিমাণ অক্সিজেন সে ধরে রাখতে পারে না। এজন্য একটু হাঁটলেই বা একটু পরিশ্রম করলেই সে হাঁপিয়ে যায়। আচ্ছা, মানে তার শরীরে ফুসফুসের মধ্যে অক্সিজেনের পরিমাণ, রক্তে অক্সিজেনের পরিমাণ কমে যায়, এজন্য তার শ্বাসকষ্ট হয়। আর শ্বাসকষ্ট বা সিওপিডি হওয়ার মূল নিয়ামকই হচ্ছে এই স্মোকিং। সুতরাং স্মোকিংটাকে যত দ্রুত সম্ভব তাকে কুইট করতে হবে। আচ্ছা। স্মোকিং না করলে সাধারণত সিওপিডি হয় না। আমরা দেখেছি আমাদের কিছু মহিলা পেশেন্টেরও সিওপিডি পাওয়া যায়। আমরা তখন চুপি চুপি তারা জিজ্ঞেস করে, চাচি আপনি কি বিড়ি সিগারেট খেয়েছেন কিনা? অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় গ্রামের মহিলারা বিড়ি সিগারেটে আসক্ত ছিল এবং পরবর্তীতে এসে তাদের সিওপিডি হয়েছে। তো সিওপিডি কিন্তু আসলে একটু কঠিন রোগী বলা চলে, কারণ অ্যাজমা যেমন আপনার আগের অবস্থায় ফিরে আসে, সিওপিডি কিন্তু আর আগের অবস্থায় ফিরে আসে না। তাকে সবসময় ওষুধ খেতে হবে, এবং অনেক সময় ডোমিসিলিয়ারি অক্সিজেন থেরাপি লাগে। অর্থাৎ উনি হাসপাতালে যে কয়দিন থাকে অক্সিজেন দেয়, প্যারেন্টাল ইনজেকশন দেয়, উনি ভালো থাকে, কিন্তু বাসায় গেলে আবার সমস্যা হয়, কারণ ওনার অক্সিজেনের স্বল্পতা চলে আসে। এই জন্য আমরা যত তাড়াতাড়ি সম্ভব স্মোকিং থেকে কুইট হবে, নিউট্রিশন খাবার খাবে, এবং ফুসফুসে যাতে ইনফেকশন না হয় সেই জিনিসগুলো উনি মেনে চলবে, এবং বাসায় অনেক সময় অক্সিজেন সিলিন্ডারও রাখা লাগতে পারে। সর্বোপরি শ্বাসের কিছু ব্যায়াম আছে, 3 বল স্পাইরোমেট্রি রেসপিরোমিটার আছে, সেটা দিয়ে উনি যদি ব্যায়াম করে তাহলে ফুসফুস ভালো থাকবে। তার মানে একবার যে সিওপিডিতে আক্রান্ত হবে তিনি কখনোই পূর্বের অবস্থায় ফিরে যেতে পারবে না, তবে সিওপিডিকে নিয়ন্ত্রণে রাখতে পারবে বিশেষ কিছু মেডিসিন, অক্সিজেন নেওয়ার মাধ্যমে বা অনেক কিছুর মাধ্যমে আসলে। এবং এই যে সিস্টেমগুলো, চিকিৎসা পদ্ধতির অপশনগুলো, সেগুলোকে নিয়মিত আসলে তিনি যদি অভ্যস্ত হয়ে যান লাইফস্টাইলের সঙ্গে, ততটুকুই ভালো থাকতে পারেন উনি।
স্যার, সিওপিডি কে তো আসলে নিরাময় করা সম্ভব নয়। নিয়ন্ত্রণের ক্ষেত্রে সবার প্রথম তো আপনি বারবার বলছেন যে একদমই স্মোকিংটা বন্ধ করে দেওয়াটা খুব জরুরি। স্মোকিং বন্ধের পরবর্তীতে আর কি কি ধরনের আপনার পরামর্শ থাকবে? এই যে রাস্তাঘাটে ধুলা, বিভিন্ন ধরনের ফিউমস, লাকড়ির চুলায় রান্না করা, লাকড়ির চুলার রান্না, ইট ভাটায় যেগুলো কয়েল বা কোল বা যেটা আমরা বলি লাকড়ি পোড়াচ্ছে, এগুলো থেকে একটু দূরে থাকতে হবে। নিশ্চয়ই। কারণ ধুলাবালি, ধোঁয়া এগুলো হলেই তার এক্সাজারেশন অর্থাৎ বেড়ে যেতে পারে। এখনো আমরা দেখি আমাদের দেশে প্রত্যন্ত এলাকাগুলোতে মায়েরা লাকড়ির চুলায় রান্না করছে, এবং এই সমস্ত মায়েদেরই কিন্তু সিওপিডি হবার একটা ঝুঁকি রয়েছে। আমরা শুধু বারবার বলছি স্মোকিং এর ধোঁয়া, যিনি স্মোকিং করছেন তার পাশে যে মানুষটা রয়েছে প্যাসিভ স্মোকার হয়ে থাকে। আবার ওই যে লাকড়ির চুলায় রান্না হচ্ছে, ধোঁয়াটা পুরো বাসায় ছড়িয়ে যাচ্ছে, তাদেরও হবার একটি ঝুঁকি রয়েছে। এবং ইট ভাটা যারা কাজ করছে, এগুলোকে গুরুত্ব দেওয়াটা খুব জরুরি। এগুলো আসলে বন্ধ করা উচিত। স্যার, বিষয়গুলো নিয়ে আলোচনা করবো একজন দর্শক অপেক্ষায়। কে আছেন দর্শক? আপনার নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমরা শুনছি আপনাকে। হ্যালো, আমরা শুনছি দর্শক। দর্শক আপনার নাম বলে প্রশ্ন করুন। হ্যাঁ, আমি স্বপন বলছিলাম কুষ্টিয়া থেকে। আমার প্রশ্ন হচ্ছে তিনটা। একটা হচ্ছে মোনাক্স ট্যাবলেট কতদিন কন্টিনিউ করা যায় এক স্টে, আর সেকেন্ডটি হচ্ছে উনি বললেন যে নিউমোনিয়া ভ্যাকসিন আফটার 40। আচ্ছা, এটা নিতে কি কোনো কিছু এক্সামিন করতে হবে অথবা কয়টা নিতে হবে, এবং এর কোনো সাইড ইফেক্ট আছে কিনা? জি জি, চমৎকার প্রশ্ন। আরেকটি প্রশ্ন করুন। সেইটাই উত্তর আমি চাচ্ছিলাম। এই দুটা প্রশ্ন রয়েছে আপনার, তাই তো? আপনি সাথেই থাকুন, আমরা বিষয়টি নিয়ে আলোচনা করছি। স্যার জি, উনি ঠিক বলেছেন। আসলে মন্টিলুকাস্ট এ পর্যন্ত যা স্টাডি এসেছে 20 ইয়ার্স ধরে খাচ্ছেন, এরকম কোনো সাইড ইফেক্টস পাওয়া যায়নি। সুতরাং আপনি নিশ্চিন্তে 20 বছরেরও বেশি খেতে পারবেন। টানা? জি, যদি প্রয়োজন হয়। যদি প্রয়োজন হয়। না, প্রয়োজন ছাড়া তো কোনো ওষুধই খাওয়া যাবে না। একদমই তাই। হ্যাঁ, আরেকটা হচ্ছে নিউমোনিয়ার ভ্যাকসিন। আমরা বলি যদি কারো কোনো সমস্যা থাকে তবে এটা যে কোনো বয়সেই নিতে হবে। যেমন আমরা তো প্রথমে ইমিউনাইজেশন শিডিউলে কিন্তু নিউমোনিয়ার ভ্যাকসিন দেয়া থাকে, সেই জন্য প্রথম 6 বছর লাগে না। কিন্তু 6 বছরের পরে যদি কারো ছোটোকালে ধরেন সিস্টিক ফাইব্রোসিস, ফুসফুসের অন্য কোনো ইনফেকশন, ব্রঙ্কিয়াকটিসিস, এগুলো যদি ডেভেলপ করে তাহলে 40 লাগবে না, তখন আগে থেকেই নিউমোনিয়ার ভ্যাকসিন 3 বছর পর পর দিতে হবে। আর যদি 40 বছর বয়সের পরে প্রতি 3 বছর পর পর নিউমোনিয়ার ভ্যাকসিন দেওয়া ভালো। এই ফুসফুস আমার ভালো না খারাপ এটা জানার কোনো দরকার পড়বে না, আপনি রুটিনলি ইনজেকশন নিউমোনিয়ার ভ্যাকসিনটা দিতে পারবেন। আচ্ছা, এটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে কিনা? তেমন যে কোনো ইনজেকশনেরই কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে, যেমন হাইপার সেনসিটিভিটি থাকে, আবার অনেক সময় ব্যথা হতে পারে। তবে এই ওষুধগুলো সবসময় 5 থেকে 7 বছর স্টাডি হওয়ার পর বাজারে আসে। একদমই তাই। সুতরাং এগুলোর পার্শ্ব প্রতিক্রিয়া খুবই কম। এগুলো তো আসলে নিউমোনিয়াটাকে ফুসফুস তন্ত্রটিকে ভালো রাখার জন্যই দেয়া হয়। তো কখনোই নিশ্চয়ই পার্শ্ব প্রতিক্রিয়া হলে বাজারে আসতো না এবং মানুষকে অ্যাডভাইস করা হতো না। আমরা স্যার আলোচনার একদম শেষ প্রান্তে চলে এসেছি। যে সমস্ত ব্যক্তিরা ফুসফুসে নানা জটিলতায় ভুগছে, আমি যদি একটু অ্যাড করতে চাই, যেমন টিবি, ফুসফুসে ক্যান্সার এবং ফুসফুসে পানি চলে আসা, একদম ছোট করে আপনার তাদের উদ্দেশ্যে পরামর্শ কি থাকবে, তাদের কি করা উচিত? জি, ফুসফুসে ক্যান্সার হলে পানি আসতে পারে। ফুসফুসের ক্যান্সার আমরা আগেই আলোচনা করেছি। যারা স্মোকার এবং বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কাজ করে, যারা ধুলাবালির এক্সপোজার বেশি হয়, তাদের তো হতেই পারে। আর ফুসফুসের পানি আসে প্রধানত 3টি কারণে। একটা হচ্ছে টিউবারকুলোসিস বা যক্ষা হলে, একটা হচ্ছে ক্যান্সার হলে, আর যাদের কিডনি বা ক্রনিক কিডনি ডিজিজ থাকে তাদেরও ফুসফুসে পানি জমতে পারে। সুতরাং ফুসফুসে যদি পানি জমে তখন আমরা বের করে সেটা ইনভেস্টিগেশন করে দেখি এবং কজ যদি পাওয়া যায় সেই কজ অনুযায়ী চিকিৎসা হয়। একদমই।
আর ক্যান্সার, সেক্ষেত্রে জি সেক্ষেত্রে চিকিৎসকের কাছে যাওয়া জরুরি, তিনি যেটা অবশ্যই পরামর্শ অবশ্যই দেবেন ফুসফুসে সেটি। পানি বের করতে অবশ্যই চিকিৎসকের পরামর্শ মতোই বের করতে হবে, এবং সবগুলো পানি যে বের করতে হবে তা না। যেমন এখন যেমন ডেঙ্গু হচ্ছে, ডেঙ্গু হলেও কিন্তু ফুসফুসে পানি হচ্ছে, নিশ্চয়ই কিন্তু এই পানিটুকু যদি রেসপিরেটরি ডিস্ট্রেস বেশি না করে তাহলে বের করতে হয় না। ডেঙ্গু ভালো হলে এমনি ভালো হয়ে যায়। একদম আবার তাই। প্যারানিউমোনিক আমরা ডিফিউশন, আলোচনার একদম শেষ প্রান্তে চলে এসেছি, অসংখ্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেলাম, এবং আমরা বারবারই দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে এখনো আমরা এমন অনেক দর্শকদের ফোন পাচ্ছি যারা দীর্ঘ 8 মাস 10 মাস 1 বছর ধরে ফুসফুসে নানা জটিলতা নিয়ে ভুগছে, কিন্তু কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাচ্ছে না কিংবা কোনো ধরনের পরীক্ষা নিরীক্ষা করছে না। এই ব্যক্তিগুলোকে আসলে সতর্ক করাটা আমাদের এই অনুষ্ঠানের মূল লক্ষ্য। তা না হলে পরীক্ষা না করলে, বিশেষজ্ঞ চিকিৎসককে না দেখালে জটিলতার মাত্রা ভয়ঙ্কর হতে পারে। স্যার, আপনাকে আন্তরিক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের মাধ্যমে দর্শকদের উপকৃত করবার জন্য। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ গ্লোবাল টিভিকে এবং গ্লোব ফার্মাসিউটিক্যালসকে। প্রিয় দর্শক, এই আলোচনার মাধ্যমে অন্তত এতটুকু বুঝতে পেরেছি, ধূমপান, মদ্যপান কিংবা তামাকজাত দ্রব্য সেবন ফুসফুসের জটিলতার অন্যতম প্রধান এবং প্রথম কারণ। তাই আসুন আমরা এই প্রতিবন্ধকতাগুলোকে এড়িয়ে যাই এবং সুস্থ ও সুন্দরভাবে বাঁচতে শিখি। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং গ্লোবাল টেলিভিশনের সাথেই থাকুন।